প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পর চিকিৎসা কার্যক্রমে গতি। রাজধানীর সরকারি হাসপাতালে চিকিৎসক বেশি থাকলেও ভিন্ন চিত্র মফস্বলে। কেরানীগঞ্জে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাক চাপায় ভাই বোনের মর্মান্তিক মৃত্যু, কয়েক স্থানে আরও 9 জনের প্রাণহানি। এবং নদী ভাঙনে বিপর্যস্ত দেশের বিভিন্ন জনপদ এলাকা চিহ্নিত করে গুরুত্ব অনুযায়ী ব্যবস্থা বললেন পানি সম্পদ উপমন্ত্রী। আসসালামু আলাইকুম, স্বাগত RTV জেলার সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছে আমি নুসা সুজানা। রাজধানী সহ কয়েক জেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন 11 জন। ঢাকার কেরানীগঞ্জে বাবার মোটরসাইকেল থেকে ট্রাকের নিচে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় স্কুল পড়ুয়া ভাই বোনের। বিমানবন্দর এলাকায় ট্রাক চাপায় মারা যান 2 জন। এদের একজন সৌদি আরবে যাওয়ার কথা ছিল। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। কেরানীগঞ্জে স্কুল ছুটির পর বাবার মোটরসাইকেলে করে বাড়ি যাওয়ার পথে ট্রাকের নিচে পড়ে স্কুল পড়ুয়া 2 ভাই বোন নিহত হয়েছে। মোটরসাইকেলটি রাজেন্দ্রপুরের মোল্লারপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। নরসিংদী যুবক ডালিম পরিবারের সচ্ছলতা ফেরাতে ধার দেনা করে সৌদি আরব যাওয়ার সব প্রক্রিয়ায় শেষ করেছিলেন। রোববার রাতের ফ্লাইটে যাওয়ার কথা সেই কাঙ্ক্ষিত দেশে, কিন্তু সড়ক দুর্ঘটনা শেষ করে দেয় তার সব স্বপ্ন। বিমানবন্দর এলাকায় ট্রাক চাপায় নিহত হন ডালিম ও তার বোন জামাই। তাদের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে নেয় পুলিশ। ঢুকার সময় কিন্তু 2 জন পথচারীকে সে আঘাত করে এবং ওই 2 জন পথচারী ওখানেই মারা যান। রাজবাড়ীতে সদর উপজেলায় মোটরসাইকেলের 2 আরোহীকে চাপা দেয় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। ময়মনসিংহের ত্রিশালে মুখোমুখি সংঘর্ষ হয় 2টি বাসের। এতে ঘটনাস্থলেই বাসের 2 যাত্রী মারা যান। আহত হন কমপক্ষে 20 জন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়াও নাটোর, মাদারীপুর ও কুমিল্লা বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি হয় 3 জনের। মাসুদ মুস্তাহিদ, RTV। প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পর নড়ে চড়ে বসেছে সরকারি হাসপাতালের চিকিৎসকরা। রাজধানীর হাসপাতালগুলোতে উপস্থিতি ভালো থাকলেও ভিন্ন চিত্র জেলা উপজেলা পর্যায়ে। লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ডিউটি থাকলেও ওই হাসপাতালের চিকিৎসক প্রাইভেট ক্লিনিকে ছিলেন। আতিকা রহমানের রিপোর্ট। কর্মস্থলে অনুপস্থিত থাকলে সরকারি চিকিৎসকদের বরখাস্ত সহ কঠোর শাস্তি ভোগ করতে হবে। রোববার প্রধানমন্ত্রীর এমন হুঁশিয়ারির পর তৎপর হয়েছেন চিকিৎসকরা। রাজধানীর বেশিরভাগ সরকারি হাসপাতালে চিকিৎসকদের সরব উপস্থিতি দেখা গেছে। চিকিৎসকরা বলছেন, প্রধানমন্ত্রীর ঘোষণাকে তারা গুরুত্বের সাথে নিয়েছেন। আমার এই হাসপাতালের বেড সজ্জা হলো 850। আমাদের রুগী থাকে প্রায় ডবল, 1400 থেকে 1500 রুগী সবসময় ভর্তি থাকে। প্রায় 88 জন ডাক্তার ইভিনিং এবং নাইটে ডিউটি করেন। সেই হিসাবে সকালবেলা আমার থাকার কথা 262 জন। আমার এখন এই মুহূর্তে উপস্থিত আছে 275 জন। আমরা আন্তরিকতা নিয়ে কাজ করি এবং এখন থেকে আরও বেশি আন্তরিকতা নিয়ে কাজ করব। আমাদের দেশের জনগণের জন্য আমাদের যে দায়বদ্ধতাটা, এটা আমরা পালন করব। তবে রোগীদের অভিযোগ, চাহিদার তুলনায় হাসপাতালে চিকিৎসক, নার্স ও অন্যান্য সেবা অপ্রতুল। আজকে আমি 13 দিন ধরে আছি। আমার সকালে 2টা ভরে দেয় আর বিকালে 2টা ভরে দেয়। এর পরে কোনো আমি ট্রিটমেন্ট পাইতেছি না। আমি আজকে হয়তো চলে যাবো, আমার রিলিজ দিতেছে না। সিট পাচ্ছি না, কেবিনও পাইতেছি না, বারিন্দায় আছি এখন। তবে রাজধানীর বাইরে সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকদের উপস্থিতি সন্তোষজনক ছিল না। লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসার অবহেলায় বাবুল হোসেন নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। ওই সময় কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ভবানী প্রসাদ পাশের একটি প্রাইভেট ক্লিনিকে রোগী দেখছিলেন। ডাক্তারদের অবহেলার কারণে এই রোগীটা মারা গেছে। আমার রোগীটা, কারণ হার্টের যে ট্রিটমেন্টটা এটা ইনস্ট্যান্টে দিতে হয়, কিন্তু আমার 40 মিনিটের উপর আমরা দৌড়াদৌড়ি এদিক সেদিক করতেছি, কোনো প্রপার ডাক্তার পাইতেছি না।
বিষয়টি তদন্ত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান সিভিল সার্জন। তারপরও এই মৃত্যুর কারণে আমাদের কেউ যদি জড়িত থাকে, কারো অবহেলা থাকে, অযত্ন থাকে, আমরা অবশ্যই খোঁজখবর নেব এবং তার বিরুদ্ধে আমরা প্রশাসনিক ব্যবস্থা নেব। রাঙ্গামাটি জেলার একমাত্র জেনারেল হাসপাতাল, চিকিৎসক সংকটের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। হাসপাতালের 31টি পদের বিপরীতে দায়িত্ব পালন করছেন 16 জন। দুর্গম এই এলাকায় বছরের পর বছর চিকিৎসক ও নার্স সংকট চলছে। সরকারি হাসপাতালে চিকিৎসা সেবার এই বেহাল দশা থেকে মুক্তি চেয়েছেন ভুক্তভোগীরা। আতিকা রহমান, RTV, ঢাকা। দর্শক, ঝিনাইদহ সদর হাসপাতালে চিত্র তুলে ধরতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শিপ্লু জামান। শিপ্লু, আপনি তো এই মুহূর্তে ঝিনাইদহ সদর হাসপাতালে রয়েছেন, তো সেখানে চিকিৎসক কার্যক্রম কেমন দেখছেন? জি, আপনি যেমনটি বলছিলেন যে আমি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করছি। এখান থেকে সকাল থেকে আমার জানতে পেরেছি যে সরকারের পক্ষ থেকে যখন চিকিৎসা সেবার তদারকি করা হচ্ছে তখন থেকে আর কি এখানে 6 জন ডাক্তার চিকিৎসা সেবা দেওয়া যাচ্ছেন। আমাদেরকে অফিস থেকে জানিয়েছেন যে এখানে এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 21 জন ডাক্তার থাকার কথা, কিন্তু বর্তমানে আছে মাত্র 6 জন। এই 6 জন দিয়ে এই 3 লক্ষ মানুষের চিকিৎসা সেবা কাজ চলছে। আরেকটি বিষয় আপনাকে জানাই যে এই 3 লক্ষ মানুষের চিকিৎসা দিতে যে দূর দূরান্ত থেকে যাওয়ার জন্য যে একটিমাত্র অ্যাম্বুলেন্স আছেন, সেই অ্যাম্বুলেন্সটা প্রায় সময় নষ্ট থাকে। এখানে পর্যাপ্ত পরিমাণ সুবিধা না থাকায় এবং ড্রাইভার না থাকার কারণে রোগীদেরকে বিভিন্ন যানবাহনে করে পার্শ্ববর্তী জেলা শহর অথবা ক্লিনিকে চিকিৎসা নিতে হয়। আপনাকে একটা জানায় যে আমাদেরকে জানিয়েছেন যে হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ওষুধ আছে, তারপরেও রোগীরা তাদের সেবা দিয়ে সন্তুষ্ট নয়। এবং আমি আপনাকে জানাই যে ঝিনাইদহের যে সব থেকে যে পুরাতন হাসপাতাল, এটি কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল। এই হাসপাতালটি থেকে স্বাস্থ্যসেবা উন্নত করার লক্ষ্যে প্রায় ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছেন, সেটা আমাকে জানিয়েছেন। এবং এই ডাক্তারের স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার হোসেন সাফায়েত, তিনি জানিয়েছেন যে পর্যাপ্ত পরিমাণে এখানে ডাক্তার নিয়োগ না থাকার কারণেই তাদের চিকিৎসা দিতে অনেক সময় হিমশিম খেতে হয়। পাশাপাশি তিনি আমাদেরকে আরো বলেছেন যে আগামীতে তারা নিয়োগের মাধ্যমে এখানে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নিয়োগ হবেন এবং অপারেশন কার্যক্রম চলবেন। পাশাপাশি সবাই বিনামূল্যে ওষুধ সেবা পায়, সে ব্যবস্থাও এখানে রাখা হয়েছে। তবে আমি এইমাত্র কথা বললাম এখানকার একজন ডিউটি ডাক্তারের সাথে, ডাক্তার উদ্দিন আমাকে বলেছেন যে তিনি সর্বদা আউটডোরে চিকিৎসা দিয়ে থাকছেন, তিনি গভীর রাত পর্যন্ত। ধন্যবাদ শিপ্লু আপনাকে। ঝিনাইদহ থেকে জানাচ্ছিলেন শিপ্লু জামান। ফেনীতে মাটিতে পুঁতে রাখা এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে শহরে পাঠানবাড়ি এলাকার জিবি টাওয়ারের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরাফাত হোসেন ফেনী পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর ছাত্র। পুলিশের ধারণা হত্যার পর তার মরদেহ পুঁতে রাখা হয়। এ ঘটনায় জড়িত থাকায় স্থানীয় যুবক সাব্বির হোসেনের মা ও ভাইকে আটক করা হয়েছে। এদিকে চুয়াডাঙ্গার দামুর হুদার নাস্তিপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে অমিদুল ইসলাম নামে এক বাংলাদেশি কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। চট্টগ্রামে সাবেক স্বামীর ছুরিকাঘাতে নাজমা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় আলমগীর নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সাতক্ষীরার পাটকেল ঘাটা থেকে ইসমাইল হোসেন নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজারের টেকনাফের ওয়াইকংয়ে গুলিবিদ্ধ 2 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গেলওয়ার 2টার দিকে ওয়াইকংয়ের নয়াবাজার এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায় ওয়াইকং নয়াপাড়া বটতলী এলাকায় মাদক কারবারি 2 গ্রুপের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এ সংবাদ পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গেলে মাদক কারবারিরা পালিয়ে যায়। এতে ঘটনাস্থল থেকে 2 ব্যক্তির নিথর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এ সময় 4000 ইয়াবা ও 7 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। সাভারের আশুলিয়ায় এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ করেছে মসজিদের ইমাম। খবর পেয়ে পুলিশ নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আশুলিয়ার দোসাইদ এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় 9 বছরের ওই মাদ্রাসা ছাত্রী দোসাইদ এলাকায় বাবা মার সঙ্গে ভাড়া থেকে একটি মাদ্রাসায় পড়াশোনা করত এবং স্থানীয় বাইতুল মামুন জামে মসজিদের ইমাম আব্দুল আল মামুনের কাছে মক্তবে পড়ত। গতকাল মক্তবে পড়া শেষে ওই ছাত্রীকে ইমাম ধর্ষণ করে। পরে ঘটনা জানাজানি হলে পুলিশ মেয়েটিকে হাসপাতালে ভর্তি করে। এদিকে মাদারীপুরে 8ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিতা ওই শিক্ষার্থীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। এরপর থেকে অভিযুক্ত ইমন মাতুব্বর পলাতক রয়েছে।
নদী ভাঙনে বিপর্যস্ত দেশের বিভিন্ন জনপদ। প্রতি বছরই বর্ষা মৌসুমে কোনো না কোনো জায়গায় ভাঙন তীব্র হচ্ছে, নিঃস্ব হচ্ছে হাজার হাজার পরিবার। মূলত পদ্মা, মেঘনা আর যমুনার পাড়ে যাদের বসতি, আতঙ্ক তাদের সবসময়ই তাড়া করে। নতুন পানি সম্পদ উপমন্ত্রী বললেন, তীব্র ভাঙন কবলিত এলাকাগুলো চিহ্নিত করে গুরুত্বানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত ছবি তুলেছেন স্বপন দেওয়ান। নদী ভাঙন আর বর্ষা মৌসুম একে অপরের পরিপূরক। বর্ষা আসলেই নদী ভাঙবে, এ যেন নিয়ম। অলিখিত এই নিয়ম নদী পাড়ের মানুষের ভাগ্যে লিখে দিয়েছে স্থায়ী দুর্দশা। দেখো আমাদের কষ্ট, হেনতে বাইঙ্গা হন যাই, হনতে বাইঙ্গা হন যাই। এবার বাইঙ্গে যে ভিতরে গেছি, এই নদী আসিয়ে আমাকে হাতে খেতেছি, সওয়াল পাল জীব দিয়ে জায়গায় জায়গায় চলে গেছে, বুঝছেন। আমাদের এই জায়গাটা বসবাস করার একটা লোক নাই। ওখানটা বাইঙ্গে আসছিলাম যে গাঙের ভিতরে, এই গাঙের ভিতরে আবার উঠে খেতে গেছি। উঠে খেতে না দেখায় রাধাকান্তপুর। আমাদের বাড়ি আসলে ওই চরের ফার, আমরা ভাইঙ্গা এখানে করলাম, এখানটা বাইঙ্গা আবার এদিকে আসলাম। প্রকৃতির নিয়মের বাইরে অযাচিত নিয়ন্ত্রণ করতে গিয়ে অনেক জায়গায় ফুঁসিয়ে তোলা হচ্ছে নদীকে। নদী সেই সুদ তুলছে পাড়ের মানুষের উপর, ভাসিয়ে নিচ্ছে স্বপ্ন, বাড়িঘর জমিজমা হারিয়ে নিঃস্ব হচ্ছে অনেক সমৃদ্ধশালীও। গত বছরের আগের বার বাড়ি গত মেলা বাড়ি চলে গিয়েছে কেন, মনে হয় যে আইন দিয়ে যায় সব ছিল না, এই সব বাড়ি ঘর ছিল। পরের জায়গায় বাড়ি কিনে নিয়েছি, এখানটা বাইঙ্গে ভিতরে গেলাম, ভিতরেও তো তাই। গত কয়েক বছর শরীয়তপুর আর রাজবাড়ির ভাঙনের তীব্রতা দেখেছে সবাই। কিছুটা আড়ালে থেকেছে সিরাজগঞ্জ, বগুড়া, সুনামগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, মাদারীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, কুষ্টিয়ায় সব হারানো মানুষের গল্প। এর বাইরেও রয়ে গেছে আরও অনেক জায়গা। পানি সম্পদ মন্ত্রণালয় ভাঙন কবলিত এলাকাগুলোর তালিকা করেছে। উপমন্ত্রী বলেছেন, গুরুত্বানুযায়ী ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে। সিরাজগঞ্জ, চট্টগ্রাম, তারপরে সুনামগঞ্জ, বগুড়া, আমরা এগুলা চিহ্নিত করেছি নদী ভাঙন কবলিত এলাকা বাংলাদেশের। যেখানে লক্ষ্মীপুরে, নোয়াখালী যেখানেই আছে, আমি আশা করি ফেব্রুয়ারির বর্ষার আগেই সকল এলাকায়, যতগুলো এলাকায় যাওয়া দরকার আমরা যাব। আর যাওয়ার চেয়ে সবচেয়ে জরুরি হচ্ছে ভাঙন রোধে বর্ষার পূর্বেই কার্যকর ব্যবস্থা নেওয়া। আগামী বর্ষা মৌসুমে যাতে কোনো এলাকাতেই মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে জিও ব্যাগ ফেলা হবে বলে জানালেন এনামুল হক শামীম। খান আলামিন, RTV, রাজবাড়ী। 4 লেনের জন্য রাস্তা প্রসারিত করা সহ খোঁড়াখুড়ির কারণে বেশ কিছুদিন ধরেই প্রায় অচল কুমিল্লা নোয়াখালী মহাসড়কটি। তবে সম্প্রতি কাজের অগ্রগতি আশা জাগিয়েছে সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকদের মনে। বহুদিনের দুর্ভোগ কমবে বলে মনে করেন তারা। নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়ারও আশ্বাস দিচ্ছে সড়ক ও জনপথ বিভাগ। কুমিল্লা থেকে গোলাম কিবরিয়া ও সোহরাব সুমনের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। দেখলে মনে হতেই পারে কোনো ধানক্ষেতের মধ্য দিয়ে চলছে যানবাহন। আদতে এটি কুমিল্লা নোয়াখালী মহাসড়কের বেহাল দশার চিত্র। বড় বড় গর্ত আর খানাখন্দে এক কথায় অচল অবস্থা। এমন অবস্থায় গাড়ি চলাচলে যেমন সমস্যা হচ্ছে, তেমনি সময় মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে দুর্ভোগে আছে সাধারণ যাত্রীরা। তবে শিগগিরই এই সমস্যার সমাধান হতে যাচ্ছে দেখে সন্তোষ প্রকাশ করেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। কাজ দেখলে বেশি করে আরো চড়া করে দেয় বা ফুল লাইন করে, তাহলে আমাদের ঢাকা যদি আগে ছিল অনেক সময় কম লাগবে। যদি এটা ফুল লাইনের উন্নতি করে গভর্নমেন্ট সরকার, আমাদের যাত্রীদের জন্য তো অনেক উপকার আসবে। রাস্তা মনে করেন বাজার স্টিভিজে সিএনজি সব দেখতে দেয়, ফুল লাইন হওয়ার পরে তো রাস্তা ক্লিয়ার থাকবে। 2170 কোটি টাকা ব্যয়ে কুমিল্লার টমসন ব্রিজ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের 59 কিলোমিটার সড়কের মধ্যে কুমিল্লার অংশে 45 আর নোয়াখালী অংশে 14 কিলোমিটার সড়কের কাজ 2020 সালের মধ্যেই শেষ হবে বলে জানালেন সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। চন্দনা থেকে শুরু করে দুটো সব এই দুটো প্যাকেজের কাজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের মাটি কাজ প্রায় 60% শেষ হয়ে গেছে। অন্যান্য কাজ চলছে, দ্রুত গতিতে চলছে। আশা করি এই দুটো প্যাকেজ শেষ হয়ে যাবে। 40 ফুট রাস্তা প্রশস্ত হবে 90 ফুট। সড়কটির মেরামত শেষ হলে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের পাশাপাশি অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধ হবে এই অঞ্চলের মানুষ, বলছেন সংশ্লিষ্টরা। মাসুদ মুস্তাহিদ, RTV। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পর চিকিৎসা কার্যক্রমে গতি। রাজধানীর সরকারি হাসপাতালে চিকিৎসক বেশি থাকলেও ভিন্ন চিত্র মফস্বলে। কেরানীগঞ্জে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাক চাপায় ভাই বোনের মর্মান্তিক মৃত্যু, কয়েক স্থানে আরো 9 জনের প্রাণহানি। এবং নদী ভাঙনে বিপর্যস্ত দেশের বিভিন্ন জনপদ, এলাকা চিহ্নিত করে গুরুত্ব অনুযায়ী ব্যবস্থা বললেন পানি সম্পদ উপমন্ত্রী। জেলার সংবাদ এ পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বর ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।